ফার্স্ট কোশ্চেন থাকবে আপনার জন্য যে কন্টেন্ট ক্রিয়েশন কবে থেকে শুরু করলেন এবং কেন? মানে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যদি চিন্তা করি, সেটা আসলে খুব বেশি দিন না, এটা বড় জোর 1 বছর। আর এটার পিছনের গল্প হচ্ছে, আমি ক্যামেরার পেছনে কাজ করি অনেকদিন, দীর্ঘদিন বলতে তাও প্রায় 18-19 বছর। এটা হচ্ছে আমার ক্যামেরার পেছনের গল্প, যেখানে আমি নাটক, বিজ্ঞাপন বা ডকুমেন্টারি বানাই। সেই ক্ষেত্রে যদি ক্যামেরা সংক্রান্ত বিষয় হয়, তাহলে এটা একটা লম্বা দিনের গল্প। আর যদি শুধু কন্টেন্ট ক্রিয়েশন হয়, সেটা আসলে বছর 1-1.5 বছরের গল্প। 1-1.5 বছর তো আলহামদুলিল্লাহ 100K। প্রথমত কংগ্রেচুলেশন ফর 100K। তো এত দ্রুত ভাই গ্রোয়িংটা ভাই কেমনে ভাই, এত দ্রুত কেমনে গ্রো আপটা? এটার কারণ হচ্ছে কি, ওই যে আমার একটা লম্বা সময় কিন্তু এই মিডিয়া পারপাস বিষয়ে মানুষজন আমাকে ওইভাবেই চিনতো, মানে কেউ ডিরেক্টর হিসেবেই চিনতো মানুষজন আমাদের, যে বিজ্ঞাপন বানানো হোক বা নাটক বানানো হোক বা ডকুমেন্টারি বানানো হোক। গভর্নমেন্টের অনেক ডকুমেন্টারি আমার করা ছিল এরকম বড় বড়, বা অনেক টিভি বিজ্ঞাপন আছে আমার, এদের এখনো টিভিতে চলতেছে। তারপরে অনেক নাটক আছে, বা অনেক আমি নাটক লিখতাম, এরকম স্ক্রিপ্টিং করতাম। এইসব বিষয়গুলিতে মানুষজনের সাথে একটা লম্বা সময় ধরে আমার একটা যোগাযোগ ছিল। তারপর ছোটবেলা থেকে জার্নালিজমটা একটা পছন্দ ছিল, এদের সাথে একটা যোগাযোগ ছিল। তো সবকিছু মিলে ঝিলে যেটা হচ্ছে যে, মানে এই জায়গাটাতে মানুষ আমাদের হঠাৎ করে দেখা যে অবাক হয়েছে, এটা না, অনেকের বিষয় ছিল যে এইখানে কেন আমি লেট করে আসছি। তবে এই জায়গাটাতে আসার পেছনে অনেক বেশি অবদান হচ্ছে আমাদের বাবু ভাই। উনি অনেক লম্বা সময় ধরে আমার বলতো যে 10 বছর 12 বছর যাবত এটা শুরু করলে এটা ভালো কিছু করতে পারবি। কিন্তু আমার নানান কাজে আমি নিজে আসলে সময় পাই নাই। তো একটা সময় খায় দেয় কোনো কাজ নাই, ওই সময়টা আসলে শুরু করছিলাম এটা। তারপরে দেখছি যে মাশাআল্লাহ রেসপন্স আসলে অনেক ভালো। ভাই তো পুরা নারায়ণগঞ্জে ফুড মাফিয়া। মাফিয়া সংক্রান্ত ইস্যু আসলে ঝামেলা। ফুড মাফিয়া না, আমার চেয়ে অনেক বেটার ছেলেপেলেরা কাজ করতেছে, অনেক ভালো কাজ করতেছে। আমারটা হয়তো মানুষজন একটু ভিন্ন আঙ্গিকে দেখা মজা পাইছে, যে কারণে অনেক বেশি রিসিভ করছে। কারণ আমি নিজে অবাক হয়েছি। কালকে যেমন আমি দেখলাম আমার 1,20,000 ফলোয়ার হয়ে গেছে। আমি খুব অবাক হয়েছি যে 1,20,000 হয়ে গেছে। 1 লাখ হয়েছে তো খুব বেশি দিন হয় নাই, 15 দিনের ডিফারেন্সে যদি 1,20,000 হয়, এটা আসলে আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েশন করতে চায় তাদের জন্য অনেক বড় পাওয়া। যে জায়গাটায় অনেকেই আসতে হয়তো 3-4 বছরও সময় লেগে যাচ্ছে, বাট আমার হচ্ছে ওরাই হয়তো একটা প্ল্যাটফর্ম তৈরি করছিল, ওইটার ফাঁকে আমি চলে আসছি, এই ফাঁকে আমারটা বাইরে গেছে। আচ্ছা ভাই, তো আমার দ্বিতীয় কোশ্চেন, আপনি কিছুক্ষণ আগে বললেন যে আপনি সাংবাদিকতার সাথেও যুক্ত ছিলেন, তো ওখান থেকে সরে আসার কারণটা কি? ওইটা হচ্ছে কি, মানে ওইটা সরে আসার অনেকগুলি কারণ আছে। এর মধ্যে একটা কারণ হচ্ছে যে যারা একজন একজন পিওর জার্নালিস্ট, সে তার নিজের আসলে স্বাধীন চেতা জীবনটা কখনোই রাখতে পারে না। সে চাইলেই যে একটা কিছু করতে পারতেছে সেটা সে পারে না। যে জায়গায় আসলে স্বাধীনতার বড় অভাব, ওই জায়গাতে আসলে কাজ করার কোনো শান্তি নেই, কোনো মজা নেই। এই জন্য আসলে একটা সময় আস্তে 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 এই জায়গা থেকে সরে আসে। কয় বছর ছিলেন সাংবাদিকতার সাথে? অনেকদিন বলতে আমি ন্যাশনাল ডেইলিতে অনেকদিন কাজ করছি। এগুলো ফিচারে, যেগুলি মানে সরাসরি যে ক্রাইম রিপোর্ট বা সরাসরি রিপোর্ট, এইগুলি না। আমার বিষয়গুলি ছিল একটু ভিন্ন। এগুলো হচ্ছে ফিচারিং করতাম। যেমন যায় দিনে ছিলাম, এটা হচ্ছে 19-20 পাতায়, ওইটাতে অনেকই করতাম। যুগান্তরের সাথে বেশ কিছুদিন কাজ করছি। আমার দেশে একটা পত্রিকা ছিল, ওইটাতে রম্যজির লেখাটা ছিল, ওইটার সাথে কাজ করছি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, আমি ছোটবেলা থেকে যখন, হয়তো তোমরা এটা জানো না, ওটা ইটিভির একটা ছিল, মুক্ত খবর। এই মুক্ত খবরের সাথে আমি অনেকদিন অনেক বেশি তাদের পেছনে পেছনে লেগে থাকতাম, একটু মানে কাজ করার জন্য। ওই জায়গাটা থেকে আস্তে আস্তে বের হয়ে আসছে। তবে আমার শুরু তো ফটোগ্রাফি থেকে। ওই ফটোগ্রাফি ক্যামেরা, আমি যখন ক্যামেরা নিয়ে দৌড়াইতাম, তখন অনেক মানুষের এটা চিন্তাই করতে পারতো না এটা আসলে কি জিনিস। তো ওই সময়টা ধরেই আসলে আমার এই যাত্রাটা। তবে একজন ফটোগ্রাফার হ্যাঁ, আমিও দেখলাম আপনার প্রোফাইলে ঘাটলে একটু দূরে একটু নিচে গেলে দেখা যায় যে বাংলা নাটকের যে সোনালী যুগ, যে সময়টা গিয়েছে, তখন আপনি বড় বড় ক্যামেরার সাথে অপূর্ব, পরে হয়েছে অনন্ত জলিল, তাদের সাথে ছবি। হ্যাঁ, ওটা অনেক কাজ করা হয়েছে, অপূর্ব ভাই সহ অনেক কাজ করা হয়েছে। অনন্ত জলিল বলতে কি, ওনার সাথে যে কাজটা ছিল ইভেন্ট পারপাস। আমি ইভেন্টের সাথে জড়িত, যেহেতু এজেন্সিতে চাকরি করতাম পরবর্তী সময়। তো ওই বিষয়গুলির সাথে অনেক বেশি আর্টিস্টদের সাথে যোগাযোগ ওই সময় থেকে ছিল। আর এটা মানে অনেক দিন ধরে, এখনকার
যারা আছে আমার সাথে যারা রিলেটেড তারা বেশিরভাগই জানে না যে আমি আসলে এগুলি করে আসতাম। তো এরকম অনেক গল্পই অনেকে বলে, শুনতে ভালো লাগে, কিন্তু যখন আমার বিষয়গুলি সবাই ঘাটাঘাটি করে তখন হয়তো মানুষের মানে মনে হয় যে আসলে এইরকম কোনো কিছু আমিও করে আসছি। আচ্ছা ভাই, নারায়ণগঞ্জের মধ্যে আপনার ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটর কে? নারায়ণগঞ্জের মধ্যে সবই আমার ফেভারিট। কারণ হচ্ছে কি, আমি নিজেই তো অল্প সময় ধরে এখানে, আমি প্রত্যেকের আলাদা আলাদা কিছু বিষয় আছে, প্রত্যেকটা মানুষের আলাদা একটা ক্রিয়েশন আছে। আমাদের মধ্যে যারাই আছে এখানে কিন্তু ফুড ব্লগিং একটা পার্ট আছে, ফুড ব্লগিং ছাড়াও কিন্তু অনেকে আছে। তো প্রত্যেকের মানে গল্প বলার জায়গাটাই ভিন্ন, এক একজন এক এক ভাবে নিজের উপস্থাপন করে। সেই ক্ষেত্রে যে স্পেসিফিক একেবারে আলাদা করে বলতে পারবো সে আমার অনেক বেশি প্রিয় এটা না। আসলে আমার কাছে সবারটাই ভালো লাগে, এবং যারে ভালো লাগে না আমি তারটা বলে দিই, তারটা ভালো লাগে না তারা আমি আসলে চিনিও না, যারা চিনি না তারা ভালো লাগে না এটা বলা হতে যায় না। নারায়ণগঞ্জের মধ্যে কার কন্টেন্টটা বেশি দেখা হয়, মানে নারায়ণগঞ্জের ক্রিয়েটরদের মধ্যে? মানে আমি আসলে সবারটাই দেখি, একদম সত্যি কথা বলতে আমি সবারটাই দেখি, কম বেশি হোক সবারটাই দেখি। আমার যদি কেউ ঘাটে, ওই যে সার্চিং ঘাটে কেউ কখনো দেখবো সবার নাম আছে, আমি সবারটা রেগুলার দেখি কে কি করতেছে না করতেছে। এটা মানে যাতে এটা নিজের অনেক বড় করে ফেলা বা এটা বা অন্যদের খোঁজ খবর রেখা কি করতেছে সেটা না, দেখতে যাচ্ছি। কারণ আমি যেহেতু ওরা আমার অনেক আগে আসছে, আমি আবারও বলি যারা ফুড ব্লগিং করতেছে নারায়ণগঞ্জে এজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তারা আমার অনেক আগে আসছে। যদিও আমি এই লাইনে অনেক আগে, বাট এর আগে আমি ছোট ছোট করে কন্টেন্ট ক্রিয়েট করতাম, বাট ওভারঅল যে একদম ফুল ফেজ এটার জন্য নামছি এরকম কখনোই করি নাই। তবে সবারটাই দেখার জন্য যে আসলে কে কি করতেছে, এটা আসলে প্ল্যাটফর্মটা কি টাইপের এটা বোঝার জন্য হইলে আমি সবারটা দেখি। আচ্ছা ভাই, কেউ যদি নতুন করে কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চায়, সব যেমন অনেকে আছে না যে সবাই কিন্তু সর্বপ্রথম যখন কেউ কন্টেন্ট ক্রিয়েশন শুরু করে কেউ কিন্তু ফুল টাইম হিসেবে করে না, তাই না? সাধারণত পার্ট টাইম হিসেবে করে। কেউ যদি ফুল টাইম এরকম কন্টেন্ট ক্রিয়েশন করতে চায় তার জন্য কি সাজেশন থাকবে আপনার? তার হচ্ছে কি, আগে যেটা করতে হবে, যেটার জন্য আসছে সেটা সম্পর্কে জানতে হবে। অনেকের সবার ধারণা হচ্ছে কি, সবার হাতে এখন মোবাইল আছে তো সবাই জার্নালিস্ট। এটার কারণে যে যা পারতেছে আন্তাজে দিতেছে, সেটা সত্য হোক মিথ্যা হোক গুজব হোক যা হোক একটা কিছু দিয়ে দিতেছে। আর এখন টিকটক একটা প্ল্যাটফর্ম আসার পরে সব পোলাপান ইচ্ছা মতন নাচানাচি করতেছে, মনে করতেছে এটাই কন্টেন্ট ক্রিয়েশন। বাট বিষয়টা আসলে এরকম না। এরকম হচ্ছে আমি একটা জায়গায় খাইতে যেতেছি, একটা খাবার ছবি দিলাম, এটা ভাত মাছ ডাল এগুলি আছে, এটা কইয়া মানুষ ফুড ব্লগার হয়ে যায়। বিষয়টা কিন্তু কোনোভাবেই এরকম না। আমি নিজে যে ফুড ব্লগিং করতেছি এটাও আসলে কোনোভাবেই ফুড ব্লগার বলা যাবে না, এটা কোনোভাবেই ফুড ব্লগিং না। ফুড ব্লগিং জানতে হলে ওই যেই যে বিষয়টা খাইতেছি ওইটার ডিটেইল হিস্ট্রিটা জানতে হয়, যেটা আমরা কেউ বলি না। আমাদের সমাজে বা আমরা যারা আছি আমরা কেউ এটা দেখতে চাই না, আমরা ওই হিস্ট্রি জানতে চাই না। আমরা জানতে চাই এই খাউনটা অনেক সুন্দর, ইয়ামি, দেখতে সুন্দর লাগতেছে, হ্যাভি কসমস করতেছে, এটা খাইলে এত টাকা কম দাম, এটা গিয়া খায় আর মানুষ দৌড়ে গিয়ে খায়, এরপর আমু খাইলে কি যে এটার জন্য যে তার মানে কি করতে হবে, এটা করার আগে সে কি করতে চায় এটা জানতে হবে। আচ্ছা ভাই, তো বর্তমান সময়ে যেহেতু ভাই বললেন যে মোটামুটি সবার কন্টেন্টই দেখা হয় আপনার, তো বর্তমান সময়ে তৌহিদ আফ্রিদিকে নিয়ে অনেক মিডিয়াতে একটু আলোচনা সমালোচনা হচ্ছে, সে সম্পর্কে জানেন, আপনি অবগত আছেন? না জানি, এটা মানে জানি, এটা তো অনেক হইতেছে। স্ক্রল আপনি ফেসবুক খুললেই এটা দেখা যায়, ইউটিউব খুললেই দেখা যায়, মানে যে কোনো প্ল্যাটফর্মে 3-4টা প্ল্যাটফর্ম আছে, খুললেই দেখা যায় এই বিষয়টা নিয়ে নানান কথাবার্তা হইতেছে। তো এই সম্পর্কটা নিয়ে কি বলবেন, এই বিষয়টা নিয়ে? এটা হচ্ছে কি, প্রত্যেকটা মানুষের একটা বাইন্ডিংস থাকে। এখন এই বাইন্ডিংস থেকে সে কিভাবে বের হয়ে আসতে পারে সেই জায়গাটা কিন্তু তার নিজের। এখন তৌহিদ আফ্রিদিকে নিয়ে মানুষ নানান কথা বলতেছে, তার মতন বাইন্ডিংস কিন্তু আমার আপনার না। সে যেই বিশাল একটা প্ল্যাটফর্ম নিয়ে কাজ করে তার বাইন্ডিংসটা কিন্তু একদম সরাসরি, আর আমাদের বাইন্ডিংসটা কিন্তু অনেক ঘুরে পেঁচায়া। এখন আমরা যদি তৌহিদ আফ্রিদির এই সময়টা খারাপ দেখা তারে নিয়ে একটা কথা বলে ফেলি, এটা আসলে মানে বোকামি এবং ওই কি বলে স্বার্থপরতা ছাড়া কিছুই না। তার ওই সময়ের সিচুয়েশন কিন্তু আমরা কেউ জানি না, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা সিচুয়েশন ছিল ভয়ঙ্কর রকম। সেই সময়টাকে ধরে এখন যদি ধরলাম, এখন যদি প্ল্যাটফর্মটা এটা না হয় অন্যটা হইতো, তখন কিন্তু আজকে এত বড় কথা উঠতো না। তৌহিদ আফ্রিদি এতদিন মানুষের কাছে ভালো ছিল, এখন খারাপ হয়ে গেছে। আমি যারে ভালো বলবো, আমি যারে পছন্দ করি, তার খারাপটাও আমার মেনে নিতে হবে, তার খারাপটাও আমার ভালোবাসতে হবে, তার পছন্দের জায়গাটা চিন্তা করতে হবে, বা তার দুর্বলতাটাও জানা উচিত। কারণ আমরা সবকিছু ফালা রেখা আমার জন্য, এখন তৌহিদ আফ্রিদি যদি বলে আপনার জন্যই কেন আমার নামতে হবে, এটার কিন্তু কোনো ব্যাখ্যা নাই। এখন সে তো তার নিজের, সবাই কিন্তু দিন শেষে আপনি দেখবেন যারা অনেক বড় বড় জায়গায় আজকে অবস্থান করছে প্রত্যেকেই ফ্যামিলির আগে সেভ করার চেষ্টা করছে সবাই।
তো তারও তো একটা বিশাল ফ্যামিলি আছে, তার উপর ডিপেন্ড করে আর অনেকগুলি ফ্যামিলি আছে। তো ওগুলি বাদ দিয়ে সবাই তৌহিদ আফ্রিদি নিয়ে পড়ছে, কারণ হচ্ছে ওর প্রতি মানুষের একটা সফট কর্নার আছে, যে কোনো বিপদ আপদে মানুষের পাশে আগায় গেছে। তো মানুষজন স্বাভাবিকভাবেই চাইবো যে সে আসুক, সে চেষ্টা করছে তার মতো করে, হয়তো চাপে করে শুরু থেকে পারে নাই, বা এখন সে যে যেটাই বলবে সেটাই মিথ্যা হয়ে যাইব। আজকে মানে আমি বলি বা অন্যান্য যারাই বলে, আজকে তার পেজটা কিন্তু খাই দিচ্ছে। এটা আসলে প্রতিবাদের ভাষা হইতে পারে না। এখন তৌহিদ আফ্রিদি ওই পেজ না থাকলে তৌহিদ আফ্রিদি একটা ব্র্যান্ড হয়ে গেছে, ও যেই পেজ দাঁড় করাইবে ওইটাই ফেরত আসবে। তো ওইটা আসলে খুব জটিল কিছু না। তবে মানুষজনের বা স্টুডেন্ট বা যারাই আছে তারা যদি সবাই এই ক্ষেত্রটায় নমনীয় হয়, যেহেতু মানে ক্ষমা মহত্বের লক্ষণ আমরা ইসলামের জায়গা থেকে শুরু করে সব ধর্মের বিষয় আছে, ওই দৃষ্টিতে দেখাই যেত, পরবর্তীতে তৌহিদ আফ্রিদি কি করতেছে এইটা নিয়ে আসলে প্রশ্ন করতে পারতো। যেটা গেছে এগুলো নিয়ে আসলে প্রশ্ন করার কোনো সুযোগ তাদের নাই, আমি মনে করি দরকারও নাই। আচ্ছা বাবা, মিথুন ভাই, আপনি তো বেশিরভাগ সময় দেখা যায় আপনার পেজে যে আপনি খাবার নিয়ে ব্লগটা বেশি করেন। মানে ফ্রুট ব্লগার, একটু আগে বলেন ফুড ব্লগার না, কিন্তু মানে খাবার নিয়ে তো ভিডিওটা বেশি। হ্যাঁ, তো মানে ভাইয়ের বাসায় মানে কি পছন্দ? মানে খাবারের কি পছন্দ? জি জি জি। মানে আমার আমার বউ, মানে আপনাকে ভাবি অসম্ভব ভালো রান্না বান্না করে, মানে যার আইনটাতে এটাই ভালো লাগে। আমার যে স্পেসিফিক কোনো অসম্ভব পছন্দের কোনো কিছু আছে সেটা না, তবে ডিম জাতীয় জিনিস যাই দেখি আমার হেডে ভালো লাগে। ওই জায়গাটায় আমি কাউকে ছাড়টার দিতে খুব মানে অনাগ্রহ ফিল করি আর কি। কিন্তু কিন্তু অন্য সব খাবারই আমার ভালো লাগে, সে যা রান্না করে সেটাই ভালো লাগে, এবং এটা যারা তার রান্না বান্না খাইছে সবাই জানে তার রান্না অসাধারণ, সে যার আইনটা দেয় স্পেশাল ভাবে সবাই ভালো লাগে। তো আজকে মনে হয় লাইভ দেখার পরে ভাবি খাবার আরো বেশি বানাইবো। না না, এটা সবসময় সবাই জানে, এটা আমি মানে সবসময় বলি, যেটা ভালো লাগে সেটা বলে দিন ভালো, যেটা খারাপ লাগে সেটা বলি খারাপ, এটা আসলে লুকোচুরির কোনো সুযোগ নেই। আচ্ছা ভাই, বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর কমিউনিটি নিয়ে মানে ধারণা কি আপনার? যেমন বাইরের দেশে দেখা যায়, বিশেষ করে ইন্ডিয়া, আমাদের পার্শ্ববর্তী দেশেই কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে অনেক মিল, তাই না? তারা এই কোলেব করলো, আবার এখানে কোলেব করতেছে, বা একটা ব্লগ করতেছে, এর মধ্যে একজন আইসা পড়লো। তো তাদের একটা সম্পর্ক মানে দেখলেই বোঝা যায়, ক্যামেরার সামনে বা ক্যামেরার পিছনেও অনেক সময় আউট ফুটেজ তারা যে আপলোড করে, দেখা যায় তাদের অনেক খুব সুসম্পর্ক। তো এই এই হিসাবে বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর কমিউনিটি কিন্তু একটু ব্যতিক্রম, সবাই জানে। তো এটা নিয়ে কি বলবেন? না, এটা এটা না, এটা ভুল। কারণ বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর যারা, এখন আমি যদি আমার কন্টেন্ট ক্রিয়েটর মনে করি, এটা আসলে বোকামি হবে। কারণ বাংলাদেশে যারা অনেক আগে থেকে শুরু করছে সবাই সবার সাথে মিল আছে। যে কোনো প্রোগ্রামগুলি কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে যখন প্রোগ্রাম হয় তখনই কিন্তু বোঝা যায় প্রত্যেকে প্রত্যেককে চিনে, জানে। এখন এই মুহূর্তে যে পরিমাণ কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হয়েছে, যার মোবাইল আছে সেই কন্টেন্ট ক্রিয়েটর, সেই ক্ষেত্রে যদি আবার মনে করে যে একজন কন্টেন্ট ক্রিয়েটর আরেকজনের চিনো না, সেই ক্ষেত্রে আসলে অনেক বড় ভুল ধারণা। আমি দেখছি যে নারায়ণগঞ্জের কিছু বিখ্যাত ছেলে পেলে আছে, রাজশাহীর কিছু পোলাপান আছে খুব বিখ্যাত, তারা কিন্তু তাদের সাথে সবার খুব ভালো মিল আছে। আমার সাথে মিল নাই, কারণ আমি চিনি না, আমি তো আসছি নতুন। আমি যদি নতুন আইসা তারে বলি যে তারা কেউ মিল নাই, সবাই আলাদা আলাদা, ধরে নিতে হবে আমি নিজে আলাদা, কারণ আমি সবাই আলাদা মনে করতেছি, আমার সাথে কারো মিল নাই। এই জায়গাটাতে নারায়ণগঞ্জেরও আমাদের যারা যারা যখন ফুড ব্লগার আছে বা অন্যান্য জায়গায় একটা প্ল্যাটফর্ম আছে, প্রথম আমাদের এই স্পাইসি পিজার একটা প্রোগ্রামে সবাই একসাথে করছিল আগে, মোটামুটি সবাই একসাথে হয়েছিল। তার পরবর্তীতে আরো কিছু কিছু প্রোগ্রামে একসাথে হয়েছে। তো এইরকম সবাই কোনো না কোনো ভাবে একটা জায়গায় এসে মিলতেছে। মিলের জায়গাটা হচ্ছে কি, আমরা আমাদের ইচ্ছার জায়গাটা কম, কারণ আমাদের মধ্যে যে কোনো ভাবে একটা হিংসার জায়গা কাজ করে, যে এর সাথে লাগালাগি, এর সাথে লাগালাগি। এটা এখনকার ক্রিয়েটররা অনেক কমায় নিয়ে আসছে। এটা কমায় নিয়ে আসার কারণ হচ্ছে কি, তারা বুঝতে পারে যে একজনের সাপোর্টে আরেকজন হয়তো আগাইতে পারবো। এটাও আসলে আমি মনে করি না, কারণ আপনার জন্য যেটা রেডি আছে এটা আপনার, আমার যেই ইয়ারা মানে কি বলে আমার ভিউয়ার্স যারা, তারা কিন্তু একটা ভিন্ন টাইপের। আবার অনেকেরটা যারা আছে সবার যার যার পার্ট আলাদা, ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে মানুষজন। তো সেই ক্ষেত্রে মানে কেউ যে কারোর জন্য খুব বেশি প্রভাবিত বাংলাদেশে এরকম না। তবে আমাদের যে একদম সিনিয়র যারা, ধরেন তৌহিদ আফ্রিদি লেভেলের যেগুলি আছে, তারা কিন্তু সবাই সবার সাথে সুসম্পর্ক আছে। যে কোনো প্রোগ্রামে দেখলে দেখা যায়, বা একেবারে আমি কিছুদিন আগে হ্যাজিম্যানের একটা জিনিস দেখলাম, ওর সাথে সবার সাথে সুসম্পর্ক, সবার সাথে। তো সবার সাথে দেখতে গিয়ে দেখলাম যে হ্যাজির সাথে তো আমার সাথেও ভালো সম্পর্ক আছে। সেই ক্ষেত্রে তো ও সবার সাথে লিয়াজু মেনটেন করার চেষ্টা করছে, ওর ওই জায়গাটা আছে, আমার সেটা নাই। যেহেতু আমার সেটা নাই, সেই ক্ষেত্রে হয়তো আমার সাথে দূরত্ব আছে, ওদের সাথে তো কারোর সাথে নাই। তো আমার মনে হয় যে সবার সাথেই আসলে সবার একটা জায়গা আছে, কোনো সমস্যা নেই এটা। আচ্ছা, নারায়ণগঞ্জের একজন পপুলার কন্টেন্ট ক্রিয়েটর প্রত্যয় হিরণ, তার সম্পর্কে তো হয়তো অবগত আছেন। তো সে দেখা গেল যে আহ, হঠাৎ করে হারায় গেছে। একটু কামব্যাক করার চেষ্টা করেছিল, কিন্তু আমার মনে হয় না, আমার ব্যক্তিগত পারপাসে মনে হয় না তিনি কামব্যাক করতে পারছে। কারণ আমিও
খুব ছোটবেলা থেকে তার কন্টেন্ট দেখি। তো তাকে নিয়ে কি বলবেন যে উনি নারায়ণগঞ্জের মতো অনেক বড় একটা কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু সারা বাংলাদেশে তিনি জনপ্রিয়। প্রত্যয় হিরো শুধু নারায়ণগঞ্জে না, সারা বাংলাদেশে অনেক ফেমাস একটা ক্যারেক্টার। এখন অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে একটা ঝামেলায় পড়ে সে, সবাই জানি আমরা, অনেক ধরনের হ্যাসেলের তৈরি হয়েছিল তার মধ্যে। কিন্তু যেটা হয়েছে কি, একটা সময় ওই রকম পেইন থেকে আইসা, একটা প্যানিক থেকে আসার পরে কিন্তু আইসায় কেউ কন্টেন্ট ক্রিয়েট করতে পারে না। এটা নর্মালি একটা মানুষ যখন তার একটা ভিন্ন জগৎ, তার একটা জগৎ, যেই জগতে বাস করতো সেটা একটা রঙিন জগৎ, এই রঙিন জগৎ থেকে বের হয়ে পুরো সাদা কালো না, অন্ধকার একটা জগতের মধ্যে ধাক্কার মধ্যে পড়ে গেছে। তো সেই ধাক্কাটা কাটতে তার একটা লম্বা সময় লাগবে, এটাই স্বাভাবিক। তবে তার এই জায়গাটা থেকে বের করে নিয়ে আসার জন্য বান্না ভাই অনেক ভালো হেল্প করছে। পরবর্তীতে কিন্তু শুধু কন্টেন্ট ক্রিয়েটর না, একজন আর্টিস্ট হিসেবে বাংলাদেশে সবার সামনে দাঁড়ায় গেছে। তো ওই জায়গাটা থেকে একটা কন্টেন্ট ক্রিয়েটরের স্বপ্ন কিন্তু শুধু কন্টেন্ট ক্রিয়েশন করে না, সে যখন একটা বড় প্ল্যাটফর্ম পায়, বড় একটা স্ক্রিন পায়, আর এই ছোট একটা 6 ইঞ্চি জায়গায় থাকার খুব একটা দরকার পড়ে না। তো প্রত্যেক হিরোর এখন কিন্তু একটা বড় স্ক্রিনের জায়গা দখল করে ফেলছে। তার প্রত্যেকটা নাটক কিন্তু এখন সুপারহিট। এখন সবাই জানে এই নাটকগুলি, যেহেতু বান্না ভাইয়ের নাটক, এটা আরো ফেমাস একটা পার্ট মানুষের। তো সেই জায়গাতে সে আসলে কামব্যাক করতেছে না, সে ওভারকাম করে ফেলছে অলরেডি। সে এটা জায়গা, তার নিজের একটা জায়গা সে দখল করে বসে আছে। তো ওইটা নিয়ে আসলে মানুষজনের সুযোগ নাই যে সে অন্য সবাই, আমি বলতে পারি যে অন্যদের চাইতে সে আগায় গেছে। বরঞ্চ সবাই কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে পড়ে আছে, আর ও হচ্ছে এটা কামব্যাক করে ওভারকাম করে উল্টা ফ্লোর উপরে আছে। ও চাইলে এখন অনেক কিছু করতে পারে। তো মানে এটাই বোঝা গেল এতক্ষণে যে আমি একজন সাংবাদিক হিসেবে খুবই নুব, কারণ শকত বাইরে আমি অনেকবার ম্যানিপুলেট করার চেষ্টা করলাম, কিন্তু ভাই প্রত্যেকবার সেফ খেলতেছে। না না, এটা তো সেফ খেলা কিছু না, এটা তো যেটা বাস্তব, যেটা যৌক্তিক, এটা তো স্বাভাবিক বিষয়, এটা তো স্বাভাবিক কিছু না। আচ্ছা ভাই, ফুড রিভিউয়ারদের মানে বিপক্ষে অনেক অডিয়েন্স বলে যে তারা অনেক রেস্টুরেন্টে পেড রিভিউ করে দেন, বলে ভিডিওতে বলে নানান কথা যে খাবার ভালো, সবাই আসে চেক করেন, খায়া দেখেন। তো খাওয়ার পরে সেই অডিয়েন্সটা বলে যে না, আসলে খাবারের গুণগত মান অতটা ভালো না। তো মানে এটা এরকম কিছু হয়েছে কখন আপনার সাথে? না, এটা অনেক হয়, রেগুলার হয়। পেড রিভিউ কেন করবো না? এটা হচ্ছে অদ্ভুত গল্প। আপনি রিক্সা ভাড়া দিয়ে যে যান, রিক্সা ভাড়া দিয়ে যেতে হয়। আপনি যখন কোনো কাজ করেন, একটা বাড়িতে যখন কাজের লোক রাখেন, মাস শেষে তার একটা টাকা দেন। আর যারা এটা করতেছে তার কি টাকাটা পড়ছে? মাগনা খায়া খেয়া, সারাদিন ফাও খায়া খেয়া তোর পারবো, তার তো নিজের একটা কাজ। কারণ আমি যদি নিজের ওইখান থেকে টাকা না নেই, আমি কোনোদিনও তার সম্পর্কে কোনো কথা বলবো না। কারণ হচ্ছে সে আমার নিয়ে গেছে, এটা সবাই জানে, এটা একটা প্রমোশন। আমি গেছি প্রমোশন করতে। আর আমরা যখন প্রমোশন করতে যাই, আমাদেরকে সবচেয়ে ভালো খাবারটা দেয়। ওই ভালো খাবারটা আমি বাদ দিয়ে যদি স্বাভাবিকভাবে চিন্তা করি, বাংলাদেশের শুধু না, ধর আমরা 100 জন মানুষ, যে কোনো একটা খাবার খাইতে দিলে দেখবেন কি এখানে 50 জন নাক ছিটকাইতেছে, তার এটা পছন্দ না। এখন তার টেস্ট আমার টেস্ট এক হইব না। সে যদি ধরেই নেয় যে আমি যা বলতেছি ওইটাই তার টেস্ট হইতে হইব, তাহলে তো আর জিনিসই হইল না, তাহলে তো আমিই হইতাম ওটা। সবার ধারণা হচ্ছে কি যে টেস্ট আমরা যেটা বলতেছি ঠিক ওইটাই হইতে হইব, তারা কোনো কিছুই মনোযোগ দিয়ে শোনে না। আমরা যেটা করি, যেটা আমি পার্সোনালি আমারটা বলি, আমি যেটা ভালো লাগে না বা ভালো হয় নাই, আমার ভিডিও দেখলে বলতে আমি সরাসরি বলে দিই যে এই খাবারটা ভালো লাগে নাই, আমি খাই না, আপনারা খায় না। বা আমি টেকনিক্যালি বলে রাখি যেটা ভালো লাগে না আমি সরাই রাখতেছি। এই জায়গাটা হচ্ছে আমি আমার মতন করে বলতেছি। সে যদি তার টেস্ট নিয়ে ফিল করতে যায়, তার খাবারও তো আমার কাছে অনেক কিছু ভালো লাগবে না। একটা মানুষ আমি দেখছি খুব আগ্রহ হলে পান্তা ভাত খাইতে, আরেকজনটা দেখছি বিরিয়ানি খাই অসন্তুষ্ট না। এখন আমার তো দুইটাতেই ভালো লাগে, সিচুয়েশন বেস। এখন আমি তার কোনটা কমো, তার তো আর ওইটা নাই। আর আমি যখন কাজ করবো, আমি তো গেছি কাজ করতে টাকা নিয়ে, নাহলে তার রেস্টুরেন্ট, আমি তো খাইতে গেলে টাকা দিয়া আমি তার রেস্টুরেন্ট দেখাই চিপা চাপা আনাচে কানাচে ওয়াশরুম থেকে শুরু করে কোনটা রাম দেয় এটাও দেখাইতেছি। তো এই জায়গাটা তো আমি কোনোদিনও দেখাইতাম না, আমি তো তাদের ক্লিন করে দিতেছি সবকিছু। সেই ক্ষেত্রে যে টাকা নিয়ে কাজ না করব, এই কাজের প্রতি তার কোনো মায়া থাকবো না। সে যেই যাই করুক, সবাই দিন শেষে টাকার জন্য কাজ করে। আমি বরঞ্চ কম, কেউ যদি গিয়ে মাগনা করে তারা টাকা নিয়ে কাম করতে, উইথাউট টাকায় কেউ যাতে না যায়। আচ্ছা ভাই, বাংলাদেশের সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল ফুড ব্লগার হিসেবে আমরা সবাই জানি রাফসান্দা ছোট ভাইকে। আহ তাকে নিয়ে কি বলবেন আপনি, যে বর্তমান কিন্তু ওর এখন কন্ট্রোভার্সি শুরু হয়েছে কিন্তু কয়েকদিন যাবত, আগে জি কিন্তু ছিল না। আগে সবার ফ্যাট ছিল, সবার খুব পছন্দের বিষয় ছিল। বাংলাদেশ আপনি আজকে যেই জায়গাটায় আছেন, এটা যদি যমুনা টিভির মতন হয়ে যায় এক সময়, তখন কিন্তু আপনার মানুষ খোঁচাই বই। আজকে এই যে আমরা যেই চ্যানেলটাতে কাজ করতেছি, ভয়েস 24, এই জায়গাটাতে কিন্তু আজকে যমুনা থাকলে কথাবার্তা হতো ভিন্ন। এখানে যে পরিমাণ মানুষ দেখতেছে সেটা কিন্তু দেখতো না, দেখতো আর হাজার হাজার লাখ লাখ মানুষ। তো ওই সময়টায় অনেক খোঁচাখুচির জায়গা তৈরি হইব। সে যখন তার নিয়ে ঝামেলাটা শুরু হইলো, সে একটা ড্রিঙ্কস বের করছে।
একই রকম ড্রিঙ্কস বাংলাদেশে আর 5টা আছে, এই 5টা নিয়ে কেউ কোনোদিন কথা বলে নাই। বাংলাদেশের সবচেয়ে বড় বড় ব্র্যান্ডের এই 5টা ছিল, এখানে আকিস ছিল, জি, গ্লোব ছিল, তারপর আরো বড় বড় কিছু গ্লোব ছিল, ব্রু একই বানা জিনিস ইলেকট্রোলাইট। ছিল। এই ইলেকট্রোলাইট যদি ওই 4টার সমস্যা না হয়ে থাকে, রাফসান্দা ছোট ভাই বাজারে নিয়ে আসছে, রাফসান্দা ছোট ভাইয়ের মতন এত বেশি প্রচারণা কেউ চালাইতে পারে নাই। কারণ ও আছে কি, একটা জিনিস হচ্ছে কি, নেগেটিভ মার্কেটিং পৃথিবীর সবচেয়ে বড় মার্কেটিং, এবং সেই নেগেটিভ মার্কেটিংটা চালায়। ওরা দেখবেন কি সবার মাথায় এখন ঢুকে গেছে ব্লু। বাংলাদেশে যে আরো কোনো ব্র্যান্ড আছে এটা কেউ জানি না, ব্লুই জানে। তো সবার মাথায় ঢুকে গেছে যে এই ব্লুরে সরাইতে হইব, এই ব্লুরে সরানো লেগে সবাই খোঁচাখুচি করছে, ওরা বাস দিছে। কোন কোন ইসে কারখানাতে একদম 100% মানে সবকিছু মাইনা করতে পারছে একজনে দেখাইতে পারবো? একটাও দেখাইতে পারবো না। যেহেতু হেরা দেখাইতে পারবো না, ওরা লিয়া খোঁচা করছে তো কিছু নাই। এরপরে শুরু হয়েছে আর বাপের লিয়া, ওর বাপ করছে যেটা অন্যায়। সবাই কইতেছে যে আমি ও তো এটা না কইরা, ওর বাবার এত একটা বড় গাড়ি গিফট না কইরা ওর বাবার লোনটা দিতে পারতো, ওর ঠেকা পড়ছে। অনেকের বয় পয়সালারা তো বাপ মারা দেখে না, বৃদ্ধাশ্রমে নিয়ে ফেলায় রাখে। আর যারা অনেক বড় বড় কথা কইতেছে দেখবেন মাস শেষে বাপের 2000 টাকা হাতে দেয় না। তো হেরা কইতেছে এত বড় বড় জ্ঞানের কথা। তো এইটা আমার কাছে কোনোদিনও না, কারণ ওর একটা জায়গা তৈরি হয়েছে, ছেলেটারে প্রেশার ক্রিয়েট করে জামলতা হয়েছে। একটা সময় একটা মানুষের কাছে খুব বেশি আদরের পাত্র ছিল, এরপর ঠাস করে ফালাই দিয়া। এটা আমাদের স্বভাব, আমরা কারো ভালোটা সহ্য করতে পারি না। ও ভালো করে ফেলছে, আমার চেয়ে কম বয়সে একটা ছেলে এখন কোটি কোটি টাকা কামাইতেছে, আমার সহ্য হইতেছে না। জাস্ট এটাই হচ্ছে, আর কিছু। বাংলাদেশে তো এটা মানে খোঁচাখোচির বিষয়টা খুব অহরহ, খুব অহরহ। এটা নিয়ে কিন্তু একটা জোকস আছে। হ্যাঁ, একটা জোকসটা হলো যে সবাই একটা দোজকের মধ্যে পড়ে গেছে, এখান থেকে সুযোগ দেওয়া হয়েছে তোমরা সবাই সবার মতন করে এটা পার করে বেহেস্তে যেতে পারবা। তো মোটামুটি যারা এখানে বিভিন্ন দেশের লোকজন ছিল, তার একজনের কান দিয়ে একজন উঠে ওটা পার হয়ে একটা টাইনা টাইনা তুলে ফেলছে। আর বাংলাদেশে যারা ছিল দেখে কি একটা কান্দে উঠলে গেলে পিছন আরেকটা টান দেয়, টান দিয়ে বাকি সব উঠে গেছে, শুধু আমার বাঙালি পড়ে রয়েছে। তো আমরা একজন আরেকজনের ঠ্যাং ঠ্যাং আর নিচে দিকে রেখে দিতে চাই, এটা আসলে উপরের দিকে তুলতে দিতে চাই না। এটা আমাদের মানে স্বভাবজাত মানে একটা বিষয়, প্রবৃদ্ধি আর কিছুই না। আচ্ছা ভাই, এমন খোঁচাখোচির সিচুয়েশন আপনি পড়ছেন কিনা কখন? অভাব নাই, অনেক অনেক। মানে আমার লাইফে খোঁচাখুচিটাই বেশি। আমার লাইফে এরকম অনেক কিছু আছে যে আমি এটা করতে গেছি, আমি জানি আমার এটা হয়ে গেছে, পরে যে শুনি সেটা আরেকজন আমার এটা না করে দিচ্ছে। এরকম অনেক কিছু হয়েছে। আমি একটা চ্যানেলে আমার মানে যেদিন জয়েনিং, এখানে যদি শুনে থাকে আমাদের অনেক ভাই ব্রাদার আছে যে যারা এখন বিভিন্ন চ্যানেলগুলিতে আছে, নারায়ণগঞ্জে প্রতিনিধিত্ব করতেছে বা স্টাফ রিপোর্টার হিসেবে, তারাও জানে। মানে বেশ কয়েকবার এটা যেমন একটা চ্যানেলে আমার জয়েনিং এর কথা, আমি আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার আনতে গিয়ে শুনি আমার নাম আরেকজন এরকম খোঁজে আসছে, তো আমার এটা হয় নাই। এরকম অনেক আছে। এটা আসলে এটা হইব, এটা স্বাভাবিকভাবে নিয়েছি আমি, এটাই স্বাভাবিক এবং এটা থেকে শিখতে হয়। আপনি কখনো কাউকে খোঁচানোর ট্রাই করেন নাই? না, আমি করি নাই। কারণ হচ্ছে কি, আমি কাউকে খোঁচানোর আগে তাদের বলে দিচ্ছি, এবং আমাকে যারা চিনে তারা দেখে যে আমি কখনো এই খোঁচাখুচির মধ্যে নাই। খোঁচাখুচির মধ্যে নাই এই কারণে যখন মানে আমি একটা জিনিস বিশ্বাস করি, এটা শুধু যে নিজের প্রতি নিজের খুব বেশি মানে ফিল আনতেছি বিষয়টা এটা না। আমি একটা জিনিস বিশ্বাস করি যে যদি আমি কারোর সাথে যেটা করবো এটা আমার জন্য রিটার্ন আছে, তো আমি চাই না শুনে কেন এটার ভিতরে করতে যাবো। আমি চেষ্টা করবো আর উপকার করতে না পারলে নাই, আশেপাশেও গেলাম না। বাংলাদেশের মানুষ তো একটু ব্যতিক্রম আপনার চিন্তা ভাবনা থেকে। এটা আমি যেমন আমার কাছের লোকজনরা জানে আমি আমার শত্রু যে তার বদনামটাও আমি শুনতে রাজি হই না। কারণ আজকে আমার কাছে যে এসে বদনাম করে মানে আমারে হ্যাপি করতে চাইতেছে বা আরেকজনের বদনাম করতে চাইতেছে, আমি শিওর আমি তার কাছ থেকে সরে গেলে সেও আমার বদনাম করবো। তো তারা আমি এই সুযোগটা দিতে রাজি না। আচ্ছা, বর্তমানে যে মানে কিছুদিন আগে যে কোটা আন্দোলন গেল, এখানে সালমান মুক্তাদির ভাইয়ের খুব একটা মানে ছিল, সবাই দেখছে যে সোশ্যাল মিডিয়া। তো তার সম্পর্কে কি বলবেন, যে ওনার যে অবদানটা ছাত্রদের জন্য? এটা হচ্ছে কি, সালমান মুক্তাদির কিন্তু এটা ফার্স্ট টাইম না। বাংলাদেশে এই পর্যন্ত যতগুলি ছাত্র আন্দোলন হয়েছে মানে ওর বুদ্ধি হওয়ার পরে, 18 সালের আন্দোলন, তার আগেও কিছু আন্দোলন, তারপরে যে সড়ক নিয়ে একটা আন্দোলন ছিল, প্রত্যেকটাতেই সে ছিল অসম্ভব রকম সোচ্চার। এবং সোচ্চার বলতে কি, সে সবসময় ইরানের রাস্তা নেমে গেছে, এবং ছাত্রদের প্রতি তার মানে এই পরিমাণ মায়ার জায়গাটা আমি সবসময় দেখছি। এবং যখন 18 সালে কিন্তু তার সাথে বাংলাদেশের অনেক বিখ্যাত লোকজনেরই এটা মানে মিডিয়া রিলেটেড লোকজনেরই একদম মানে মারামারি কাটাকাটি পর্যায়ে পৌঁছে গেছিল, খুব ঝগড়াঝাটিতে। তো এটা কিন্তু সে সবসময় করে আসছে। এবং বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে সেই দেখবেন একমাত্র যখন এই স্টুডেন্টদের, অন্য কারোটা যায় না, স্টুডেন্টদের যখন ক্রান্তি লগ্নে এবারটাকে আমরা যে পাত করে সবার আগে ঝাঁপায়া পড়ে।
এবং এটা তার মানে সম্ভবত এটা তার নিজের স্টাইল। এই কারণেই বাংলাদেশে আমি সবসময় মনে করি এরকম একটা বেয়াদব এবং দুষ্ট ছেলের দরকার, যে দুঃসময়ে ছেলেপেলেদের পাশে রাখে। কিন্তু তাকে নিয়ে তো দেখা যায় যে বাংলাদেশে কয়েকদিন পর পরই কোনো না কোনো একটা কন্ট্রোভার্সি লেগেই থাকে। এটার কারণ হচ্ছে কি, মানে ওর অসম্ভব যোগ্যতা, আর আমাদের কোনো যোগ্যতা নাই। এই কারণে আমাদের কাজ হচ্ছে এই বিষয় নিয়ে আলোচনা করা। জি। তো ভাই, নারায়ণগঞ্জে আর কি নতুন ধরনের কোনো কিছু আনার আপনার চেষ্টা, মানে বা কোনো কোনো নতুন ধরনের কিছু আবিষ্কার করার চিন্তা আছে নাকি? কন্টেন্ট এরকম যেটা নারায়ণগঞ্জে মানুষ এর আগে কখনো দেখে নাই। কি টাইপের, আমি বিষয়টা বুঝি নাই, মানে মানে কি টাইপের? মানে সবাই তো এখন চায় একটু কিছু নতুনত্ব, নতুন কিছু দেখতে। আহ কিন্তু অলরেডি মানে আমার ধারণা এটা আমি শুরু করছি, এটা বাকিটা আমি বলতে পারি না। যেমন আমি গরুর নিয়ে অনেক বেশি কন্টেন্ট বানাইছি, গরু নিয়ে। তো এটা বাংলাদেশের কেউ করে না এই টাইপের কন্টেন্ট ক্রিয়েশন। আমি যেটা করছি মানে গরুর হইয়া কথা বলা, আসলে গরু কি ফিল করে। আমি মনে করি আমার মতো করে একটা মানুষ গরু দেখলে কি হবে চিন্তা করি, আর গরুর রাঙ্গ দেখলে কি হবে চিন্তা করে। এটা থেকে যে টাইপের কন্টেন্ট আমি করছি গত ঈদগুলিতেও, আমি যেই টাইপের কন্টেন্ট আমার ছিল, এটা বাংলাদেশের সবচেয়ে মানে ফেমাস কন্টেন্ট ছিল ওই সময়গুলিতে, কোরবানি ঈদের সময়। যেমন আমরা ওই নারায়ণগঞ্জের কয়েকটা ফার্ম নিয়ে কাজ করছি, সেক্ষেত্রে তখন দেখলাম যে মানুষের আগ্রহের জায়গাটা কেমন। এর আগেও তো গত বছর আমি যাদের নিয়ে কাজ করছি প্রত্যেকটা জায়গাতেই আমার এই গরুর ভিডিওগুলি অনেক বেশি ফেমাস, এবং কোটি কোটি মানুষ এই ভিডিওগুলি দেখছে। তো সেই জায়গাটা থেকে আমার মনে হয়েছে যে আসলে নতুন আরো কি আশার আছে সেটা আমি জানি না, কারণ আমি আমার কথার ধরনটাতে এমন ভাবে নিয়ে আসছি যে বাংলাদেশের এই কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে একটা অন্য মাত্রা দিচ্ছে। এটা আমার কথা না, এটা হচ্ছে যারা প্রচুর এই কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করে, মানে যারা বিভিন্ন বড় বড় গ্রুপ চালায়, এটা তাদের কথা। তো এরকম ভিন্ন একটা মাত্রা আমি এনে দিছি এই যে অলরেডি। তো আরো কিছু মাত্রা আসতেই পারে, এটা আসলে সবসময় চলমান একটা প্রক্রিয়া। এক একজন এক এক স্টাইলে এই বাজারে আসবো এবং সে নতুন কিছু আয়সা ব্রেক করে দেবো। তো শওকত ভাইয়ের চুল এত বড় কেন? এটা আসলে না কাটতে কাটতে বড় হয়ে গেছে, এটা কোনো নির্দিষ্ট কোনো কারণ নাই। এটা কাটা হয় না, কাটি নাই, কাটতে কাটতে চেয়ে দেখি এটা হয়ে গেছে বড়, আর কাটা হয় না। পরে দেখি যে চুলের কারণে একটা আলাদা রোগ তৈরি হয়, কারণ মানুষজন দেখলে মনে করে যে সে আসলে ভিন্ন কিছু করে, অন্য সবার চাইতে একটু আলাদা পার্ট। তো এই জায়গাটাই হয়তো কারণ, আর কোনো কারণ নাই। যেটা অনেক বড় বড় কোনো কারণ থাকতে পারে, এরকম কিছুই না। ভাই কি লাভ লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? মানে এটা আমাদের মানে আমি আমার একটা স্টেটাসে কয়েকদিন আগে একজনের বিয়া খেয়েছি, ওইখানে আমি লিখছিলাম যে সিরিয়া তো লাভ না, তোর বিয়া করানোর এত শখ, আমিও তো লাইন করে বিয়ে করছি। তো এই এটা আমাদের আমি খুব স্কুল লাইফ থেকে প্রায় এখন পর্যন্ত যদি ধরি, আমাদের মানে ওভারঅল টাইমটা যদি চিন্তা করি, এটা প্রায় 22-23 বছরের। আর 18 বছর যখন আমাদের প্রায় 18 বছরের এই একসাথে পথ চলা টাইপ আর কি বিষয়। 18 বছর আমরা একসাথে চলাফেরা করছি, 18 বছর পরে যে আমরা বিয়ে করছি, আর এখন আমার বিয়ের 5 বছর হলে 23 বছর এমনি হয়। এটা হচ্ছে একেবারে অনেক আগের, মানে 18 বছর বলতে পোলা পায় ওই সময় যে বাচ্চাটা এখন হয়েছে আবার নিজে বিয়ে করে লেছে। এখন ওই লম্বা সময়। ভাইয়ের বাংলাদেশে নাটক ইন্ডাস্ট্রিতে অনেক কাজ করেছেন, এর আগেও বললেন। তো নাটক ইন্ডাস্ট্রিতে কার সাথে কাজ করে একটু বেশি মানে ভালো লেগেছে এখন পর্যন্ত? এটা মানে অনেক বেশি ভালো লাগে আসলে মহাপুর সাথে কাজ করে, সাদিয়া ইসলাম মহু, মডেল মহু হিসাবে চেনে, অপূর্ব ভাই। মানে এই সিনিয়র লেভেলে মানুষজনের সাথে কাজ করলে হয় কি, আমাদের খাটনিটা কম হইতো। আর তাদের কাজগুলি খুব কাছাকাছি দেখে আমার কাছে মনে হয়েছে যে আসলে অসম্ভব রকমের কাজ করে। আর আমাদের বাংলাদেশে অনেক বড় বড় ফেমাস আর্টিস্ট আসলে আমাদের হাত ধরে এই বাজারে আসছে। মেহজাবিনের শুরু কিন্তু আমাদের দিয়ে, মেহজাবিনের একটা বিজ্ঞাপন, ফার্স্ট বিজ্ঞাপন কিন্তু আমাদের। তারপরে এরকম অনেকেই আছে, তানজিন তিশা কিন্তু আমাদের দিয়ে শুরু হয়েছে, র্যাফের সাথে একটা কাজ ছিল। তারপরে নওসাফা তো আসলে আমার মানে ফ্রেন্ড হয়। তারপরে লাক্সের অনেক অনেক মেয়েরা আছে যাদের দিয়ে আমার মানে আমাদের দিয়ে ওদের কাজের জায়গাটা শুরু হয়েছে। তো এরকম এখন সবাই সুপারস্টার হয়ে গেছে। তারপরে এই ওই যে রঙের অনেকগুলি মডেল ছিল, তো ওদের দিয়ে আমাদের কাজ ছিল। তো সবকিছু মিলিয়ে আসলে জুনিয়র বিষয় সিনিয়রদের সাথে কাজ করে যে মজাটা পাওয়া গেছে, জুনিয়রদের সাথে কাজ করে মজা আছে, ভালো লাগে, কিন্তু ওই শেখার জন্য জুনিয়রদের কাছ থেকে শেখার চাইতে কি সিনিয়রদের সাথে কাজ করলে, মহাপুরদের সাথে কাজ করে আমি যে পরিমাণ শিখছি, অপূর্ব ভাইদের সাথে কাজ করে যে পরিমাণ শিখছি, এটা অন্য কারো কাছ থেকে আসলে শিখতে পারি নাই। কাজ তো র্যান্ডম অনেকের সাথেই করছি, বাট সিনিয়র আসলে সিনিয়র। আফরান নিশোর সাথে কখনো কাজ করা হয়েছে? না, আর নিপুষের কাজ করি নাই।
আরে আপনার এমনি পার্সোনালি বর্তমানে আপনার নিশোকে কেমন লাগে? খুব একটা ভালো লাগে না, এর মধ্যে একটা দাম্ভিকতা আছে। এই দাম্ভিকতাটা কেন? খুবই বিরক্তিকর বিষয়। যেমন ভালো লাগতো, অস্বীকার করি না, কারণ যখন ওই যে একটা ফিল্ম করলো, ফিল্মের নামটা জানি কি ভুলে গেছি, সুরঙ্গ। সুরঙ্গ। হ্যাঁ, সুরঙ্গ করার পরে তার মধ্যে এমন কিছু দাম্ভিকতা আসছে যেটা সাকিব খানকে খুব বেশি কেমন করে জানি একটু কথা বলছে সাকিব খান বিষয়ে। সাকিব খান বাংলাদেশে সাকিব খানই, এই সাকিব খানের বিষয় নিয়ে কথা বলা মানে একটা হাস্যকর বিষয়। সাকিব খান যেই জায়গাটা দখল করছে সেই জায়গাটা আরো 20 বছর পরেও আর কেউ আসতে পারবো কিনা আমার মনে হয় না। সালমান খান, এই আমাদের সালমান শাহর পরে এই সাকিব খান হচ্ছে একটা পার্ট, একটা ব্র্যান্ড সাকিব খান। তো সেখানে হচ্ছে কি, যে কোনো ব্যবসায়ীরা সাকিব খান নিয়ে কাজ করা মানেই সে ব্যবসা সফল। যে কোনো হল পরিপূর্ণ, মানুষ একটা ফিল্ম বানায় হলটা ফুলফিল দেখতে, তো এটা সাকিব খানকে দিয়ে সম্ভব হয়েছে। বাংলাদেশে অন্য কোনো আর্টিস্ট এটাকে মান্না ছিল, ঠিক আছে, তবে সালমান শাহ আর এই সাকিব খান ছাড়া বাংলাদেশে কোনো নায়ক আসে নাই যেই নায়করা কোনোভাবে বাংলাদেশের এই পরিমাণ দর্শক প্রিয়তা পাইছে। সাকিব খানের তুফান দেখা হয়েছে? হ্যাঁ, তুফান দেখছেন? কেমন লাগলো তুফানটা? ভালো লাগছে, কারণ তুফানটা হচ্ছে কি, এটা দেখলে বোঝা যায় যে কেজিএফ এর একটা মানে বাংলা ভার্সন। তো এটা এটা একটা সমস্যা, তবে এই টাইপের ফিল্ম যে বাংলাদেশে করা সম্ভব এটার জন্য ভালো লাগছে। যে যাই বলুক, এখন এটাতে আমরা যদি মনে করি যে কেজিএফ এর ভার্সন হইতেই পারে, আরেকজন পারলে করে দেখা, আমি তো পারতাম না, অন্যজন তো পারতেছে না। তো এইটার যে অ্যাকশন বিষয়টা আছে, এই অ্যাকশনটাই বাংলাদেশে কেউ কোনোদিন আনতে পারে না, যেটা এই ফিল্মটার মাধ্যমে আসছে, তুফান দিয়ে আসছে। তো সেকেন্ড পার্টে আসলে রায়হান রাফি কি করে এটা আসলে দেখার খুব আগ্রহ আমার। আচ্ছা, আপনার একটা প্রতিবেদন দেখলাম আমি, যে ছবি ফোনিং এর, এই বিষয়টা কি? এটা হচ্ছে আমি ফড়িং এর ছবি অনেক তুলতাম, তো প্রায় 86 প্রজাতির ফড়িং এর ছবি তোলা আছে আমার। তো এইগুলি হচ্ছে কি, এই জিনিসগুলি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে আমি এই ছবিগুলি তুলে আসছিলাম। তো এগুলো নিয়ে বাংলাদেশের প্রত্যেকটা পত্রিকাতে আমাকে নিয়ে অনেক ফিচার হয়েছে, অনেক নিউজ হয়েছে। প্রতিটা একদম ন্যাশনাল ডেইলিতে একেবারে যতগুলি শীর্ষস্থানীয় আছে সবাই এগুলো নিয়ে নিউজ করছে। তো তারাও আসলে অবাক হয়েছে যে এত ফড়িং আছে বাংলাদেশে, তারাই জানতো না। তো ফড়িং নিয়ে আমার একটা ভিন্ন, সবসময় ছোটবেলা থেকে কিউরিয়াসিটি থাকলো। ছোটবেলায় মানে যারা মাঠ পাইছে নদীর পারে বা বন জঙ্গল টাইপের যে কি বলে আইলগুলি পাইছে বা পুকুর পার পাইছে, তার ওই জায়গাতে প্রচুর ফড়িং দেখছে একসময়। এই ফড়িং নিয়ে খেলাধুলা করা এবং ফড়িং ধরা একটা মানে শিল্পের মধ্যে পড়ে গেছিল পোলাপানের। সারাদিন লাগায় ফড়িং ধরতো, এটা ফড়িং ধরে না এরকম ছোটবেলা এটা খুব কম। এবং আমরা একটা সময় করতাম কি, ওই জিক্কা গাছের এই আঠা দিয়া ফড়িং ধরতাম, এরকম করে ধরছি। তো এগুলো ধরতে ধরতে একটা সময় যখন বড় হয়ে গেছি এগুলোর প্রতি খেয়াল নেই। একদিন আমাকে ছেলে পেলে ছোট ভাই ব্রাদার নিয়ে আমাদের ওই যে বন্ধে কয় জায়গাটা, মানে ওই জায়গায় গেছি একদম ঘুরতে। তো যা দেখি মানে গেছি কি কারণে যেন ফড়িং দেখতে, টার্গেট চল যা দিয়ে ফড়িং নেই, মানে প্রচুর ফড়িং ছিল এক সময় জায়গাটায়। আমি হতাশ হয়েছি, ফড়িংই নাই, কেমন কথা, একটা জায়গায় ফড়িং না হয়ে গেল। এরপরে আমার মাথায় ঢুকছে যে আমি যেহেতু ফটোগ্রাফি করি, আমি চাইলে এই ফড়িং গুলো ধরে রাখতে পারি। এরপরে আসলে এই ফড়িং এর প্রতি একটা আলাদা ঝোঁক তৈরি হয়েছে। এরপর ছবি তোলা শুরু করেছি ফড়িং এর, করতে করতে এত ফড়িং হয়ে গেছে। আচ্ছা ভাই, বর্তমানে যেহেতু ছাত্র সমাজ বা সবাই বলছে যে বাংলাদেশ স্বাধীন, নতুন করে আবার স্বাধীনতা সবাই অর্জন করেছে, তো এই স্বাধীন বাংলাদেশের মধ্যে কি পরিবর্তন চান আপনি? আমার প্রথম কথা হলো কি, এই যে এই একটা ব্যাখ্যা দেয় না স্বাধীন, এটা আপনার মাথায় হয়তো ঢুকাই দিছে। মানে স্বাধীন না, তারা আসলে আমরা একটা জায়গায় মানুষজনের পরাধীন ছিল। স্বাধীনতার বিষয়টা হচ্ছে সবাই তো ওই জায়গাটাতে না। আর যদি ওরা যেটা বলতেছে যে আমি আজকে কিছু জিনিস দেখলাম, সব স্টুডেন্ট তো আসলে স্টুডেন্টরা এটা বলতেই পারে, সাধারণ মানুষ বলতেছে যারা একটা জায়গায় অনেক বেশি নিপীড়নের জায়গা তৈরি হয়েছিল তাদের, তারা নিজেরা স্বাধীন হয়েছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। তারপরে যখন একটা দেশ স্বাধীনের গল্প আসবো তখন কিন্তু অনেক প্রশ্ন থাকে। একটা দেশ কিন্তু স্বাধীন মানে কি, এর মধ্যে ঘরের ভিতরে গৃহযুদ্ধ টাইপের কোনো গল্প থাকলে তখন সেটা স্বাধীনের জায়গায় আসে। দেশ আসলে সংস্কার হয়েছে এটা বলতে পারে, যে এই দেশটা সংস্কার হয়েছে, এখন এটা নতুন করে সংস্কার করতে পারে। সরাসরি স্বাধীন বলাটা আমি মনে হয় না যেটা এটা ভালো দেখা যায়। কারণ নর্মালি পৃথিবীর যে কোনো বিষয়ে কথা বলতে হলে একটা দেশ যদি স্বাধীন হয়ে যায় তখন একটা দেশের নাম পরিবর্তন হয়ে যায়, একটা দেশ নতুন একটা দেশ জন্মায়, তার অর্থনৈতিক বা মুদ্রার একটা গল্প তৈরি হয়, তার রাষ্ট্র মানে তার ভূখণ্ডের একটা বিষয় তৈরি হয়, তার ভাষার একটা জায়গা তৈরি হয়, তাদের প্রত্যেকটা বিষয়ের প্রতি কিন্তু অনেকগুলি
প্রশ্ন আসে, তাদের পুরো সংবিধান চেঞ্জ হয়ে যায়, সংবিধানে নতুন করে সবকিছু লেখা হয়। তো এগুলি কিন্তু কোনো কিছু না। তো আসলে স্বাধীনতা যেটা হচ্ছে কি, মনের স্বাধীনতা পাইছে সবাই, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। সে আসলে মনের স্বাধীনতা পাইছে, দেশের স্বাধীনতার কথা বলা যাবে না। আর সংস্কারের বিষয় হচ্ছে কি, এখন সংস্কারের গল্প বলতে চাই যে বিষয়টা হইতেছে যে অনেক বেশি অযৌক্তিক সংস্কারের দিকে পোলাপান হাত দিতেছে, যেই হানে না এইখানে দিয়ে সারা দূরে দূরে হ্যাঁচড়ে নামাই দিতেছে। তো এটা সম্মানের সাথে করা যেত। নারায়ণগঞ্জে আমি একটা জায়গায় নারায়ণগঞ্জে একই অবস্থা। আজকে নারায়ণগঞ্জে আমি একটা জিনিস দেখলাম যে একটা স্যার খুবই মোটামুটি অপমানজনক, তার অন্যায় থাকতেই পারে, কারণ এখন স্যাররাও যে আগের মতন শিক্ষাগুরু ছিল না, সবই মানে বেশিরভাগই ধান্দাবাজ হয়ে গেছিল, এটা অস্বীকারও করতে পারবে না কেউ। তো তাদেরকে ছাত্ররাও যদি একটু সম্মানের সাথে ওই জায়গা থেকে বের করার ব্যবস্থা করতো, তাইলে একটা বিষয় ছিল। সবাই মানে যা খুশি করতেছে, যেইভাবে খুশি করতেছে, সেটা আসলে স্বাধীনতা না। আর আজকে দেখলাম যে এইচএসসি পরীক্ষা হচ্ছে না, এরা অটো পাস। এখন এইখানেও কিন্তু মেধার সংকট দেখা দিচ্ছে। মেধার সংকট এই জায়গাটাতেও আছে। এই ছেলেপেলেরা তারা দেশে যদি স্বাধীন করে নিয়ে আসে, দেশ স্বাধীন করে তারা নিজেরা একটা কোটা তৈরি করছে যে এইচএসসি কোটাতে তারা এই আন্দোলন সংক্রান্ত ইস্যুতে তারা কোনোভাবে পরীক্ষা দিবে না। কোটা কিন্তু দিন শেষে রয়ে যাইতেছে, তারা মাঠে যাইতেছে না। আবার একটা যৌক্তিক ইস্যুও থাকতে পারে। একটা মেয়ের কথাটা আমার খুব ভালো লাগছে, সে বলতেছিল যে যারা মারা গেছে তারা কিভাবে পরীক্ষা দেবো, সবকিছু রেজাল্ট যদি ঠিক হইতো তাহলে কিন্তু ফেল করতো। আসলেই তো তার সাথে পরীক্ষা দিতে পারতেছে না, তার রেজাল্ট আসলে আলটিমেটলি কিভাবে দিত। তো সেই জায়গাটা যদি চিন্তা করে যে ঠিক আছে অটো পাস দিয়ে দিচ্ছে বা একটা সিস্টেমের পরে দিয়ে দিচ্ছে, সেটা কিন্তু ৭১-এর পরে এন্ট্রান্স পাসের পরে কিন্তু এরকম একটা অটো পাস দিয়ে দিচ্ছিল সবারই। এটাও কিন্তু ছিল যে ৭১-এর পরে এরকম একটা পাশের বিষয় চলে আসছিল, পরীক্ষার মাঝামাঝি সময় এই ঝামেলাটা পরে সবাই পাস দিয়ে দিচ্ছিল।